স্যার আসেন, আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আছে। আপনার কেমন ধরনের মেয়ে চাই? অল্প বয়সী 19-20 বছরের মেয়ে লাগবে। আচ্ছা স্যার, রাতে বাসে পৌঁছে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। টাকা দিলে পতিতালয় থেকে বের হব এমন সময় একটা মেয়ে রুম থেকে বের হয়ে আমার সামনে দিয়ে হেঁটে যায়। বয়স বেশি হলে 18 কি 19 হবে। এত সুন্দর মেয়ে আমি আমার লাইফে আগে দেখিনি। কিন্তু এই মেয়ে এখানে কি করে? পাশে আমার পিএ ছিল, সে সবটাই জানে আমার সম্পর্কে। পিএ আমার মনোভাব বুঝে বলে, স্যার, এটা পতিতালয়। এখানে যারা আছে তারা সবাই প্রস্টিটিউট, আর হয়তো এই মেয়েও এই কাজ করে। যার কাছে টাকা দিয়ে এসেছি আবার দৌড়ে গেলাম তার কাছে। লোকটা আমায় দেখে বলল, স্যার আপনি আবার এসেছেন, যে কোনো কি সমস্যা? না, তবে একটু আগে একটা মেয়েকে দেখলাম রুম থেকে বের হতে। সেই মেয়েটা এখানে কি কাজ করে? স্যার এখানে যারা আছে সবাই ওই কাজে নিয়োজিত। আমার ওই মেয়েটাকে চাই। না স্যার, এই মেয়ে বুক হয়ে গেছে, অন্য একজন ঠিক করে গেছে এই মেয়েকে। আমি আপনার জন্য সেম এইজের মেয়ে পাঠাবো। আমার ওই মেয়েকেই চাই, আমি এত কিছু বুঝি না। না স্যার, এটা হয় না। লোকটার সাথে মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি করছিলাম, এমন সময় মহিলা একটা গালে পান চিবোতে চিবোতে এসে বলে, স্যার, এই মাইয়ারে দাউন যাইব না, ওরে অন্য এক বেটা আইয়া ঠিক কইরা গেছে। আমার এই মেয়েকেই চাই, দরকার হয় টাকা ডাবল দিব আমি। আচ্ছা, আপনি যখন এত কইরা কইতাছেন তাহলে আকি করার, তবে টাকা কিন্তু ডাবল দিতে হইব। আচ্ছা, আমি এত সময় যার সাথে কথা বললাম সে হচ্ছে বেয়ারা, মানে এখানে হেড। আর একটু আগে যার সাথে কথা বললাম সেই সবের দেখভাল করে এবং কাস্টমারের সাথে ডিল করে। পল্লীর হেড আমার শর্তে রাজি হওয়ায় প্রথমে লোকটা পল্লীর হেডকে বলে, নাজু খালা, এই লোকে ময়নারে ঠিক করে রেখে গেছে। সে যদি ময়নারে রাতে না পাই, কালকে আয়সা কিন্তু চিল্লাচিল্লি করব। আরে তোর এত কিছু নিয়া ভাবতে হইব না, আমি ওই লোকের বিষয়টাই দেখুম নে। আর স্যার, ময়না আজ রাইতের জন্য আপনার। টাকা দিয়ে বাসায় চলে আসলাম। আমার পরিচয়টা আগে দিয়ে দেই। আমি আকাশ মাহমুদ, নিজের বাবার ব্যবসায় দেখাশোনা করি। এবার গল্পে ফেরা যাক। আমি কোথায় গিয়েছিলাম আপনারা হয়তো এত সময় বুঝে গিয়েছেন। সেখান থেকে বাসায় এসেই ফ্রেশ হয়ে নিলাম। আমি একাই থাকি একটা ফ্ল্যাট নিয়ে। বাসায় অন্য কেউ বলতে জাস্ট একজন কাজের মহিলা। মানে বাবার সাথে সম্পর্ক তেমন একটা ভালো না, কারণ তিনি মা চলে যাওয়ার পর অন্য এক মহিলাকে বিয়ে করেন, যাকে আমার একদমই সহ্য হয় না। আর আমার ছোট একটা ভাই আছে, নাম রোহান। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আকাশ বাসায় চলে আসে। অপরদিকে পল্লীর অন্য এক প্রস্টিটিউট ময়নাকে বলে, ময়না, তোর তো কপাল খুলেছে। তোরা আজকে কে ঠিক করছে জানিস? না, জানি না তো। আমি শুনছি বেডাই নাকি বড় লোক। তারে নাজু খালা অন্য মায়া অফার করছে, কিন্তু না, তার নাকি তোরেই চাই। কি কস এইসব? রে, আরে শোন, শেষ হয় নাই। পরে ব্যাটার ডবল টাকা দিয়া নাজু খালারে রাজি করাইছে। আমার মনে হয় কি জানিস, তোর এই লোকটার মনে। আরে কি কস এইসব? আমাগোরে কারে মনে ধরবো? আমাগো দেহটারই তো সবার মনে ধরে, কিন্তু ভিতরের মনটারে কারোর মনে ধরে না, বুঝলি? ময়না আর আরেকজনের কথা বলছিল। এমন সময় নাজু খালা এসে বলে, এই ময়না, রেডি হ। আর আজকা যার বাসায় যাবি তারে একটু ভালো কইরা সার্ভিস দিবি, কারণ লোকটা তোরে মেলা টাকা দিয়া ভাড়া করছে। রাতে ময়না রেডি হয়ে নেয় আর নাজু খালা লোকটাকে আকাশের বাসার সামনে নামিয়ে দিয়ে আসে। আকাশ রাতের খাবার খেয়ে মেয়েটার জন্য অপেক্ষা করছিল। ইতিমধ্যে কলিং বেলের শব্দ। দরজা খুলে দেখে সেই মেয়েটা চলে এসেছে। ভিতরে আসো। ময়না চুপ করে ঘরের ভিতর ঢোকে। আকাশ ময়নাকে নিজের রুমে নিয়ে গিয়ে বলে, তুমি বলো, আমি একটু আসতেছি। ময়না চুপ করে আকাশের রুমে বসে আছে। একটু পর আকাশ রুমে ফিরে আসে। আকাশের হাতে একটা নীল রঙের শাড়ি আর কিছু কাচের চুড়ি। আকাশ শাড়িটা ময়নার দিকে এগিয়ে দিয়ে বলে, যা, ওইদিকে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে শাড়িটা পরে এসো। ময়না বাধ্য মেয়ের মতো ওই শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর আকাশ কাচের চুড়িগুলোর খাটের উপর রেখে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের খোলা বাতাস খাচ্ছে।
একটু পর ময়না ওয়াশরুম থেকে বের হয়ে আসে, কিন্তু বের হয়ে এসে দেখে রুমে কেউ নেই। ময়না কাউকে না দেখতে পেয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। ময়না মনে মনে ভাবে, লোকটাকে কি ডাক দিব না চুপ করে রুমেই বসে থাকবো? ওয়াশরুম থেকে আসার পর তো লোকটাকে আর দেখছি না। ধুর, কোথায় আছে? একবার ডাক দেই। স্যার, কোথায় আপনি? আকাশ বারান্দা থেকে জবাব দিয়ে বলে। আমি এখানে বারান্দায়, তুমি বারান্দায় এসো। ময়না আকাশের কথায় বারান্দায় যায়। ময়নার কেমন যেন উদ্বিগ্ন লাগছে। এর আগে কখনো তার এমনটা লাগেনি। আকাশের কথাবার্তার ধরনগুলো কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। অন্যান্য লোক হলে এত সময় ঝাপটে পড়তো শরীরের উপর, কিন্তু আকাশ এখনো কিছুই করছে না। ময়না বারান্দায় গিয়ে চুপ করে দাঁড়ায়। ময়নার উপস্থিতি টের পেয়ে আকাশ বলে, আচ্ছা, তুমি চা খেতে ভালোবাসো নাকি কফি? স্যার, আমার কোনোটাই ভালো লাগে না। আর আপনি এখানে কোনো কিছু করতেছেন না কেন? করবো, এখনো রাতের অনেকটা সময় বাকি। তোমার এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না আমার। আমি তোমাকে সারা রাতের জন্য ভাড়া করেছি, সময় হলে সব করব। তুমি আপাতত এখন বারান্দায় থাকো, আমি একটু আসছি। আকাশ বারান্দা থেকে চলে যায়। এদিকে বারান্দায় দাঁড়ানোর কারণে ময়নার অনেকদিন পর নিজেকে মুক্ত পাখির মতো লাগছে। চার দেয়ালের মাঝে থেকে তো বের হওয়াই হয় না, আর হলেও কাস্টমারের বাসা অবধি। পল্লীতে থাকলে চার দেয়ালের মাঝে বন্দি থাকে, আর বাহিরে আসলে কাস্টমার সারা রাত শরীরটাকে লুটতে পুটে খায়। এমনভাবে সময় কাটতে সে কখনোই পারেনি। ময়না আজ কিছু সময়ের জন্য মুক্তি পেয়ে আপন মনে মুহূর্তটাকে অনুভব করতে ব্যস্ত। মৃদু বাতাস বইছে বাইরে। কিছুক্ষণ পর আকাশ হঠাৎ এসে, এই নাও কফি। এত সময় এটার কমতি ছিল। ময়না চা বা কফিতে বেশি একটা আসক্ত না, কিন্তু তার আজকে কেন জানি এসব খেতে ইচ্ছে করছিল। কিন্তু মুখ ফুটে বলার সামর্থ্য হয়তো ময়নার ছিল না। তবে সামনের মানুষটা তার ইচ্ছাটাকে পূরণ করে দিয়েছে। আকাশের হাত থেকে ময়না কফির হাতে নিয়ে খেতে শুরু করে, আর অপরদিকে আকাশ চা খাচ্ছে। আকাশ চা খেতে পছন্দ করে। দুজনে চা কফি খাওয়ায় ব্যস্ত। হুট করেই আকাশ ময়নার চুলের খোপাটা খুলে দিয়ে বলে, তোমায় এমনভাবে ভালো লাগছে। ময়না চমকে ওঠে। মুখে কোনো বুলি নেই ময়নার। ময়নার সামনের লোকটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে। ময়না অনুভব করে লোকটার মধ্যে কেমন যেন ভিন্নতা আছে। অন্যান্য কাস্টমারের মতো নয় সে। কারোর মুখে কোনো কথা নেই। আকাশের আচরণে ময়নার নিজেকে আরো হালকা লাগছে এখন। চুলগুলো বাতাসের তালে উড়ে বেড়াচ্ছে। অপরদিকে আকাশ চা শেষ করে ময়নাকে বলে, ময়না, একটা আবদার রাখবে আমার? তোমাকে জড়িয়ে ধরে তোমার চুলের ঘ্রাণ নিতে দিবে আমায় একটু? স্যার, সারা রাতের জন্য আপনি আমায় ভাড়া করে নিয়ে এসেছেন। আপনার যা ইচ্ছা হয় আমার সাথে করতে পারেন, কারণ আমাদের শরীরের একটা মূল্য আছে। তবে কথা বা চাহিদার কোনো দাম নেই। তাই আর কিছু না বলি। না, আমি তোমার অনুমতি নিয়ে জড়িয়ে ধরতে চাই। আর তোমার দাম কারো কাছে না থাকতে পারে, তবে আমার কাছে ঠিকই আছে। তাহলে আমি যদি না করি? ওকে, কোনো সমস্যা নেই। আকাশের সমস্যা নেই সেটা তো বলে, তবে মুখটা মলিন হয়ে যায় আকাশের, যেটা দেখে ময়না প্রচন্ড খারাপ লাগে। আবার হাসিও পাচ্ছে, কারণ পতিতা ভাড়া করে এনে কেউ আবার তাকে কাছে অনুমতি চায় নাকি। মনে মনে আকাশকে পাগল বলে ডাকে ময়না। তারপর শব্দ করে আকাশকে ডেকে বলে চলবে, এই যে স্যার, আচ্ছা জড়িয়ে ধরুন। ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। ময়নার কথা শুনে আকাশের মুখটা চন্দ্রের ন্যায় উজ্জ্বল হয়ে যায়। চোখে মুখে মুগ্ধতার ছাপ। চট করে ময়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে ময়নার মাতাল করা চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে আকাশ। ময়নারও কেন জানি ভালো লাগছে আকাশের স্পর্শ। অন্যথায় বাকি কাস্টমারদের স্পর্শে ময়নার ভেতরে কখনো ভালো লাগা কাজ করে না, তবে আজ ভালো লাগার কাজ করছে আকাশের স্পর্শে। ময়না চুপ করে আকাশের স্পর্শ অনুভব করছে। এভাবে কিছু সময় যাওয়ার পর আকাশ ময়নাকে ছেড়ে দিয়ে বলে,
চলো, অনেকটা সময় হয়েছে, এবার রুমে যাওয়া যাক। ময়না কিছু বলে না, চুপ করে আকাশের পিছু পিছু রুমে চলে যায়। আকাশ রুমে গিয়ে ছুরিগুলো হাতে নিয়ে বলে, দেখি হাতটা আগাও। ময়না নিজেও বুঝতে উঠে পারছে না আকাশ কি চায় ময়নার কাছ থেকে। সে বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়ে দেয়, আর আকাশ চুড়িগুলো ময়নাকে পরিয়ে দেয়। তারপর এক টান দিয়ে আকাশের বুকে নিয়ে নেয়। বাহুডোরে শক্ত করে ময়নাকে জড়িয়ে ধরে আকাশ। আকাশের আচরণে ময়নার ভাবে এখনই সে তার পাওনা আদায় করবে, কিন্তু না, আকাশ তাকে অবাক করিয়ে দিয়ে তার কপালে একটা চুমু এঁকে দিয়ে শুয়ে পড়ে, আর ময়নাকেও শুয়ে রেস্ট করতে বলে। ময়না আশ্চর্য হয়, আকাশের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে আকাশকে প্রশ্ন করে, স্যার আপনি কিছু করবেন না? এই মেয়ে, তোমার এত তাড়াহুড়ো কেন আমি বুঝি না। সময় তো এখনো ফুরিয়ে যায়নি। আর হ্যাঁ, সব কিছুই করবো, তোমাকে টাকা দিয়ে কিছু করার জন্য এনেছি, এমনিতে আসিনি। আকাশের কথা শুনে ময়না শুয়ে পড়ে, আর আকাশ আস্তে আস্তে ময়নার দিকে এগোয়। ময়না আজ কেমন যেন লাগছে। অন্যান্য কাস্টমারের কাছেও ময়না যায়, কিন্তু কখনো তার এমন লাগেনি। কিন্তু আজ সত্যি তার কেমন যেন লাগছে। ময়না চুপ করে আছে। আকাশ ধীর গতিতে এগিয়ে যেতে যেতে ময়নার ঠোঁটের কাছে চলে যায়। ময়নার ঠোঁট জোড়া কাঁপছে, সেই সঙ্গে ময়নার হার্টবিট যেন ক্রমশ বেড়েই চলেছে। ময়না নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেলে, আর আকাশ ময়নার ঠোঁট জোড়া পুরোপুরি নিজের দখল করে নেয়। ময়নার ঠোঁটে স্পর্শ করার কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ পুরোপুরি উন্মাদ হয়ে যায়, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে। আকাশের মনে হচ্ছে দুনিয়ার সবচাইতে ভয়ানক নেশাটা যেন ময়নার ঠোঁটে। কত সময় ময়নার ঠোঁটে জোড়া নিয়ে আকাশ মেতে থাকে সেটা আকাশের নিজেরও অজানা। তবে এখানেই শেষ নয়। অনেকটা সময় ময়নার ঠোঁট নিয়ে মেতে থাকার পর ময়নার বুকে একটা ছোট্ট করে চুমু এঁকে দিয়ে ময়নার বুকে মাথা রেখে ময়নাকে জড়িয়ে ধরে। ময়নার শ্বাস প্রশ্বাসের গতিবেগ যেন ক্রমশ বেড়েই চলেছে। ময়না সবই শুনতে পাচ্ছে। একটু পর ময়না রেসপন্স করা বন্ধ করে দেয়। আকাশ লক্ষ্য করে দেখে ময়না ঘুমিয়ে পড়েছে। ময়নার বুক থেকে মাথা উঠিয়ে ময়নার ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে ভাবে, মেয়েটার ঘুমন্ত চেহারাটা যে কতটা মায়াবী সেটা তাকে দেখলে হয়তো কখনোই আমার জানা হতো না। মনে হচ্ছে কোনো মায়াবী পরী ঘুমিয়ে আছে। আকাশ কিছুক্ষণ ময়নার দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে যায়। প্যাকেট থেকে সিগারেট বের করে লাইটে দিয়ে জ্বালিয়ে টানতে থাকে। নিকোটিনের ধোঁয়াটাই যেন আকাশ বেঁচে থাকার সম্বল। তিশা ছেড়ে যাওয়ার পর থেকে তার মধ্যে এই বদ অভ্যাসটা বিরাজ করেছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট শেষ করে ময়নার পাশে গিয়ে চুপ করে শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আকাশের আগে ময়নার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে সে আকাশকে জড়িয়ে ধরে আছে। ময়নার কিছুটা নার্ভাস লাগছে, সেই সঙ্গে খুশিও লাগে, কারণ বহুদিন পর ময়না তৃপ্তিপুরে ঘুমিয়েছে। পরক্ষণেই ময়নার মনে হয় আকাশের সাথে রাতে তার কিছুই হয়নি, সে মাঝপথেই ঘুমিয়ে পড়েছিল। কথাটা মনে পড়তেই মনে মনে ভাবে, ইস, লোকটা কি ভাববে আমায়? আমিও আসলে একটা গাধা। উনি আমায় সুযোগ দিয়েছে বলে এমনটা করলাম। রাতের বিষয়টা নিয়ে ময়নার নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে। ভালো লাগছে না কিছুই তার। মন ফ্রেশ করার জন্য আকাশকে ছেড়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করে। তখনই আকাশের ঘুম ভেঙে যায়। ময়না রাতের বিষয় নিয়ে লজ্জায় মাথা নুইয়ে রাখে, কিন্তু আকাশ তাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন করে, ঘুম হয়েছে তোমার? ময়না মাথা নিচু করে রেখেছে অপরাধ বোধের কারণে। ময়নার বিষয়টা বুঝতে পেরে আকাশ ময়নাকে বলে, আরে পাগল, তুমি কি ভাবছো আমি বুঝেছি। ময়না, নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। আমি গতকাল ইচ্ছে করে তোমার সাথে কিছু করিনি। অবশ্য চাইলে অনেক কিছুই করা যেত, কিন্তু সেটা করার ইচ্ছেটা আমার হয়নি। তাই তুমি নিজেকে অপরাধী ভেবো না। আকাশের কথায় ময়নার চোখগুলো বড় বড় হয়ে যায়। ময়না নিজে নিজে বিড়বিড় করে বলে, মানুষ নরম শরীর পেলে ঝাঁপিয়ে পড়ে, আর উনি কিনা সুযোগ দিয়েও ছেড়ে দিল। ময়নার ভেতর থেকে কেন জানি আকাশের প্রতি একটা ভালো লাগার কাজ করছে। ময়নার চোখে আকাশ মহান হয়ে যায়।
মনে মনে আকাশকে স্বপ্ন দেখতে শুরু করে। ময়নার জীবনেও যদি এমন একটা মানুষ আসতো। পরক্ষণেই ময়নার ভাবনায় বাধা পড়ে তার পেশার সম্পর্কে মনে পড়ে। সে একজন প্রস্টিটিউট। তার এমন স্বপ্ন দেখা মানায় না। পতিতায় ভালোবাসা রাতের আধারে নির্বিচারে ধর্ষিত হয়। তবে সত্যিই মন থেকে আকাশকে মহান মানুষের খেতাব দেয়। ময়না ভাবনার জগতে হারিয়ে গেছে। আকাশের ডাকে ময়নার হুঁশ ফিরে। এই যে এত কি ভাবছো? না, কিছু না। আচ্ছা, আমাকে এক কাপ চা করে খাওয়াবে? আচ্ছা। ওইদিকে কিচেন। ময়না চুপ করে কিচেনের দিকে পা বাড়ায় আর মনে মনে ভাবে, মানুষটার শরীর চায় না তো চাইটা কি? আর মানুষটাকে দেখে বোঝা যায় মানুষটার ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। তার হয়তো ভালোবাসার দরকার। সে হয়তো ভালোবাসার তালাশ করছে। ময়নার কথাগুলো ভাবছে। সেই সঙ্গে কিচেনে এসে আকাশের জন্য চা বানিয়েছে। কিছুক্ষণ পর চা করে নিয়ে আকাশকে দেয়। আকাশ চায়ের কাপটা হাতে নিয়ে চায়ের একটা চুমুক দিয়ে ময়নাকে বলে, চাটা খুব দারুণ হয়েছে। ময়না ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে চুপ করে থাকে। আর আকাশ কিছুক্ষণ সময় নিয়ে চাটা শেষ করে ময়নাকে বলে, শোনো, কাজের মহিলা যিনি আছে উনি আমার আপার মতোই। আমি ওনাকে বলে দিচ্ছি তুমি নাস্তা করে তারপর বাসা থেকে বের হবে, আর আমি অফিসে যাচ্ছি। রাতে আবার নাজু খালা তোমাকে এখানে পাঠিয়ে দেবে। ময়না মাথা নাড়িয়ে হাস্যযোগ জবাব দেয়। আর আকাশ বিছানা থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে যায়। আকাশ চলে যাওয়ার পর ময়না আকাশের দেয়া শাড়িটা খুলে রাখে। তারপর নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে পড়ে তার আপন গন্তব্য পতিতাপল্লীতে। ময়নার আজ কেন জানি পল্লীতে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে আকাশের বাড়িতে থেকে যেতে। কেমন যেন এক ধরনের ভালো লাগা কাজ করছে এই বাসার প্রতি, এই বাসার মানুষের প্রতি। আর মানুষ বলতে কাজের মহিলার কথা বলছে। অবশ্য কাজের মহিলা বললে ময়না ভুল করবে। সে আপন বোনের থেকেও কম নয়। রুটি দুইটার জায়গায় 3টা খাইয়েছে জোর করে ময়নাকে। আর এতটা মিশুক স্বভাবের, সেটা ওনার সাথে না মিশলে হয়তো ময়না বুঝতেই পারতো না। তবে যার ফিরে যেতে হবে পল্লীতে, নিজের অনিচ্ছায় ফিরে যায় ময়না। নাজু ময়নাকে দেখে সাথে সাথেই জিজ্ঞেস করে, কিরে, কেমন কাটলো তোর রাত? ভালো কইরা খুশি করছো তো? ময়নার বলার মতো কিছুই নেই, তবুও হ্যাঁ সূচক উত্তর দেয়। কারণ না হয় ঝাড়ি খেতে হবে। ময়নার জবাবে নাজু খালা আবারও বলে, হ্যাঁ, তুই কইবার আগে বুঝছি ভালো সার্ভিস দিছিস। তাই তো লোকটা তোরে আজকে পাঠাই দিতে কইছে। আর এটাও কইছে তোরে যাতে অন্য কাস্টমারের কাছে না দেই। ময়না চুপ করে নাজু খালার কথাগুলো শুনছে। কারণ সেও আবার ওই বাড়িতে যেতে চায়। একদিনের ময়নার মায়া জন্মে গেছে ওই বাড়িটির প্রতি। দুজনেই চুপ। নাজু খালা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে কিছুক্ষণ পর নিজে থেকেই ময়নাকে বলে, ময়না, তোরে একখান কথা কই। আমার মন কয় তোর কপালে ভালো কিছু লাইখা রাখছে আল্লাহ। তোর লাইগে এই পতিতা পড়লি না। তোর কপালটা একদিন খুলবো। আচ্ছা, এবার নিজের রুমে যা। ময়না নিজের রুমে চলে যায়। ময়নার রুমে যাওয়ার পর ময়নার এক মিতা আসে। এই পল্লীতে যার নামও ময়না, সেই মিতা ময়নাকে বলে, ময়না, তোরে যে লোকটা ঠিক করেছিল সে নাজু খালার লগে অনেক লাগা লাগছে। তোরে কেন পাঠায় নাই তার কাছে গত রাতে? পরে নাজু খালা কইছে তোর শরীর খারাপ, আগামী 2-3 দিন তুই কোনো সার্ভিস দিতে পারবি না। এই কথা বইলে লোকটারে মানাইছে। ময়নার বুঝে আসে না তার শরীরে এমন কি আছে। এখানে সে বাদে তো আরো অনেকেই আছে, কিন্তু সবাই কেন তাকে নিয়েই ঝাঁপিয়ে পড়ে ময়নার বুঝে আসে না। বিশেষ করে সেই লোকটার, যে ময়নাকে আকাশের আগে গত রাতে ঠিক করেছিল। ময়না সেই লোকটার কাছে নিজের ইচ্ছায় কখনো যেতে চায় না। কারণ একে তো সে এখনো ছোট, তার উপরে লোকটা তার শরীরে পশুর মতো ভোগ করে। ময়না ব্যথা তাড়নায় কাতর হয়ে গেছে, লোকটার মানে না। সে তার ভোগ মিটাতে ব্যস্ত থাকে। ময়না চিৎকার করে কান্না করে প্রতিদিন, কিন্তু লোকটার কোনো মায়া দয়া নেই।
তাই ময়না আর যেতে চায় না। লোকটাকে ময়নার কাছে পশু মনে হয়। কিছুক্ষণ লোকটার কথা ভেবে ময়না লোকটার বিষয়ে ভাবা বাদ দেয় আর সারাদিন ফুরফুরে মেজাজ নিয়ে কাটায়, কারণ রাতে সে আবারও আকাশের বাড়িতে যাবে। দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে। ময়না আকাশের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়, আর নাজুখালার লোক তাকে আকাশের বাসার সামনে গতকালের ন্যায় ছেড়ে দিয়ে আসে। কিন্তু ময়নার যখন আকাশের বাসায় ঢুকতে যাবে, তখন ৩-৪ জন ছেলে ময়নার দিকে এগিয়ে এসে ময়নাকে ঘিরে ফেলে। এরপর ছেলেগুলো ময়নার শরীরে হাত দিয়ে অসভ্যতামি শুরু করে। ইতিমধ্যে একজন ময়নার গায়ে হাত দিয়ে তার হাতের দিক থেকে জামার কিছুটা অংশ ছেড়ে ফেলে। ময়না অনুরোধ করলেও তাদের কাছ থেকে ছাড় পায় না। ময়না জোরে জোরে চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। আর কে বাঁচাবে তাকে এই রাতে? নিয়তি হয়তো এটাই, আজ রাতে ময়না এতগুলো ছেলের হাতে ধর্ষিত হবে। একটা ছেলে ময়নার খুব কাছে চলে আসে, ময়নার শরীরে নিজের দখলে করবে বলে। হঠাৎ কে যেন ছেলেটাকে একটা বাড়ি মারে ঘাড় বরাবর কাঠের টুকরো দিয়ে। ছেলেটার সাথে সাথেই বসে যায়। তাকিয়ে দেখে আকাশ। তারপর ছেলেগুলোকে সেই কাঠের টুকরো দিয়ে এলোপাথারি মারতে শুরু করে। ময়না গিয়ে পিছন থেকে আকাশকে জাপটে ধরে। প্লিজ আপনি চলুন, আমার খুব ভয় করছে, ওদের এখানে ছেড়ে দিন। সবগুলো একই অবস্থা করেছে আকাশ। আকাশের রাগ যেন মাথায় উঠে গেছে। এই মেয়ে চুপ থাকো তুমি। আকাশের চেহারায় রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। ময়না চুপ হয়ে যায়। ওদের আজ আমি শিক্ষা দিয়েই ছাড়বো। পরে পুলিশকে ফোন করে। যার সাথে এমন ঘটনা হয়েছে, কি হয় উনি আপনার? জি, আমার ওয়াইফ। আকাশের কথা শুনে ময়না মূর্তির ঠায় দাঁড়িয়ে আছে। কি বলল উনি এটা? মনের মধ্যে ভালোবাসা বীজ বুনতে শুরু করলো। পরক্ষণেই মনে পড়ল, আমি কি, আমার স্থান কোথায়? না সবার জন্য সবটা না। আর উনি এটা না বলে আমার পরিচয় দিলে উনিও বিপদে পড়তেন। পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেছে। ওনার সাথে বাসায় ঢুকলাম। আজ যদি আমি না যেতাম তোর কি হতো? হ্যাঁ, ভাগ্যিস তোর দেরি হওয়াতে নিচে নেমেছিলাম বলে। আর জানোয়ারের বাচ্চাদের আমার মারা দরকার ছিল। আমার জিনিসে হাত দেয়, কত বড় সাহস ওদের! খুব রেগে আছে আকাশ। ময়না কিছুই বুঝে আসে না। ওনার জিনিস মানে? আপনি একটু শান্ত হন প্লিজ। চুপ কর, একদম কথা বলবি না। আর দেখি কোথায় লেগেছে তোর। না, কিছু হয়নি আমার। তোর কত বড় সাহস! হ্যাঁ, মুখে মুখে কথা বলিস। গালে হাত দিয়ে সাথে সাথে ময়না কান্না করে দেয়, আর হাত সামলার আগেই দেয়। থাপ্পড় দেয়ায় ময়নার ঠোঁট কেটে গেছে। আকাশ দেখে যে ময়নার হাতে কিছুটা অংশ ছিঁড়ে গেছে নখের আঁচড়ে। আকাশ ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে হাতের ক্ষতটাতে ব্যান্ডেজ করে দেয়। ময়না তখনও গালে হাত দিয়ে ফুপাইয়ে ফুপাইয়ে কান্না করছে। থাপ্পড়টা খুব জোরেই মেরেছে আকাশ। ময়নার ঠোঁট কেটে রক্ত পড়ছে। এই মেয়ে, কান্না বন্ধ করবা? তুমি না আর একটা লাগাই দিব। না না, আমি কান্না বন্ধ করছি। আমি আর কান্না করব না, প্লিজ। আর মাইরেন না। এই তো ভালো মেয়ে। তারপর ঠোঁট থেকে রক্তগুলো মুছে পরিষ্কার করে। চুপ করে বসো এখানে। আর তোমার খবর আছে আজকে। গতকাল যে শাড়িটা দিয়েছিলাম সেটা কেন খুলে রেখে গিয়েছিলে? ময়না চুপ। এই মেয়ে, জামা খুলো। জামা খুলবো কেন? এখন কি আমার সাথে ওইগুলো করবেন? না, বুঝছি, আরেকটা লাগাই দিতে হবে। না না না, খুলতেছি তো। কথায় কথায় এমন মারতে ওঠেন কেন? ময়না বাধ্য মেয়ের মতো জামা খুলে, আর আকাশ নিজ হাতে একটা গোলাপি কালারের শাড়ি পরাই দেয়। যাও, খাটে গিয়ে বসো, আমি আসতেছি। ময়না খাটে বসে ভাবছে, লোকটা এত ভালো কেন? কেন আমার এত খেয়াল রাখে? আমি তো পতিতা। আমার তো শরীরের প্রতি ক্ষোভ থাকা দরকার ওনার, কিন্তু উনি তা করেন না। ময়নার ভাবনার অবসানে ঘটিয়ে আকাশ ট্রেতে করে কিছু নিয়ে আসে। ট্রেতে স্যুপ করে নিয়ে এসেছে আকাশ। এই মেয়ে, হা করো। হা কেন করব? থাপ্পড়ের কথা ভুলে গেছো? না না, ভুলি নাই। ময়না বাধ্য মেয়ের মতো হা করে আকাশের নিজের হাতে ময়নাকে স্যুপগুলো খাওয়ায় দেয়।
ময়না ভাবে। লোকটা আমার মধ্যে কি পাইছে এমন যে আমার এমন কেয়ার করে? আমি টাকার কেনা গোলাম? আমি ওনার সেবা করব কোথায়, উনি আমার সেবা করতেছে? আল্লাহ, এমন একটা মানুষকে যদি জীবন সাথী হিসেবে পেতাম। হয়তো এটা কখনোই হবে না। আমি পতিতা, স্বপ্ন দেখা ছাড়া বাস্তবে কখনো রূপ নিবে না এই ভাবনাগুলো। তবে মানুষটাকে কেন জানি আবার ভালো লাগতে শুরু করেছে। আমি হয়তো নিজের ধারণ ক্ষমতা থেকে আশা বেশি করে ফেলতেছি। এই কি ভাবতেছো? ময়নার ধ্যান ফিরে না, কিছু না। আকাশ স্যুপগুলো খাওয়ানোর পর হালকা কিছু মেডিসিন খাওয়ায়। তুমি শুয়ে থাকো, আমি আসতেছি। আকাশ ট্রে না নিয়ে রুম থেকে বের হয়ে যায়, ট্রেটা রেখে কাজের মহিলা আপাকে। আপা সকালে একটু তাড়াতাড়ি নাস্তা রেডি করিয়েন, অফিসের আগে অন্য একটা কাজ আছে, সেখানে যেতে হবে বলেই নিজের রুমে এসে শুয়ে পড়ে। ময়না পাশে শুয়ে আছে। এই এখন কেমন লাগতেছে তোমার? ভালো। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি এত ভালো কেন? কই আমি এত ভালো? হ্যাঁ, আপনি অনেক ভালো। আচ্ছা হয়েছে, তোমার শরীর খারাপ, এবার ঘুমাও। আচ্ছা, আপনি কিছু করেন না? তাহলে আমাকে ভাড়া করে এনে কি লাভ? কই করি না। ময়নার কোমরে জড়ায় ধরে গাড়ে আলতো করে একটা চুমু দেয়। এই যে জড়ায় ধরছি, তারপর চুমু দিছি। ময়নার হাসি পায় খুব। আপনি না পাগল। আমি পাগল, তবে বেশি না, অল্প। আর শোনো, কাল সকালে তোমার সাথে আমি তোমার ওইখানে যাব। কেন? আমার নামে নালিশ করবেন তাই না? নাজু খালাকে যে আমি ছোট, আমাকে দিয়ে আপনার নেশা মিটে না। এই নেন, জামা খুলে দিচ্ছি। ব্লাউজের বোতাম খুলতে খুলতে আদর করেন না? আমিও বড় মেয়েদের মতো আপনার নেশা মেটাতে পারবো। আমি পারবি তো? আরে পাগল, কি করতেছো? তেমন কিছুর জন্য যাব না, অন্য একটা কাজ আছে পাগল। ময়নার ব্লাউজের বোতামগুলো আকাশ আবার আটকে দেয়। বলেন না কি কাজ? গেলেই দেখতে পাবে, এখন ঘুমাও। আকাশ ময়নাকে জড়ায় ধরে আছে এমন ভাবেই ময়না আকাশের বুকে মুখ গুজে ঘুমায় পড়ে। মাঝরাতে হঠাৎ আকাশের ঘুম ভেঙে যায়, পাশে ফিরে দেখে ময়না খুব কাঁপছে। মাথায় হাত দিয়ে রেখে ময়না খুব জ্বর আসছে। থাপ্পড়টা মনে হয় খুব জোরেই মেরেছি। ইস, ধুর, কেন যে মারতে গেলাম। ময়না, এই ময়না। সাড়া নাই, ময়নার কোনো হিতাহিত জ্ঞান নাই। আল্লাহ, এখন কি করি আমি? কিভাবে জ্বর কমাবো আমি ওর? হ্যাঁ, মাথায় পানি দিলে হয়তো জ্বর কমতে পারে। আকাশ বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায় আর একটা বালতিতে করে পানি নিয়ে আসে। ময়নার মাথাটা ধরে সোজা করে শোয়ানো দরকার, না হয় মাথায় পানি দিতে পারবো না। মাথাটা ধরে সোজা করে দিতে যাবো, এমন সময় ময়না আমাকে খামচে ধরে। আর অনেক কাঁপতেছে মেয়েটা। ময়না, এই ময়না, কি হয়েছে তোমার? খুব খারাপ লাগতেছে? ময়না একটু রেসপন্স করে। হুম। একটু ধৈর্য ধরো, আমি মাথায় পানি দেই, দেখবা আর খারাপ লাগবে না। না, পানি দিবি না তুই। একদম পানি দিবি না। রাতে তুই আমাকে থাপ্পড় মারছোস, আমি খুব ব্যথা পাইছি। এখন পাপ্পি দিবি তুই আমাকে? না হলে কান্না করব আমি। আকাশের বুঝতে বাকি নাই মেয়েটা জ্বরের ঘুরে প্রলাপ বকছে। একটু শোনো আমার কথা। না, আমি শুনবো না। তুই আমাকে পাপ্পি দিবি। আমার পাপ্পি চাই। এই এই দিচ্ছি দিচ্ছি। দে, আমাকে চুমু দে। আকাশ আস্তে আস্তে ময়নার ঠোঁটের দিকে মুখ নিয়ে যায়। ময়নার ঠোঁট জোড়া অনবরত কাঁপতেছে। কি আর করা, ময়নার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। কি গরম! অগ্নিশিখার মতো ঠোঁট জোড়া গরম হয়ে আছে। ধুর, আমি কি করতেছি? ও না হয় জ্বরের ঘরে প্রলাপ করতেছে, আর আমি পাগলের মতো ওর কথায় সাড়া দিচ্ছি। ঠোঁট জোড়া ছেড়ে দেই। ময়না আবার কান্না শুরু। আমার চুমু চাই। ও আল্লাহ, এখন কি করি? এই শোনো, আগে তোমার জ্বরটা কমে যাক, পরে যত ইচ্ছা হয় চুমু খেও। না, আমি এখন খাবো। বলে আকাশের ঠোঁটে চুমু দিতে থাকে। বেশ সময় হয়ে গেছে, ময়না এখনো চুমু খাচ্ছে। এই হয়েছে, এবার ছাড়ো বলে আকাশ নিজেকে ছাড়িয়ে নেয়। এখন একদম চুপ করে থাকবা, আর একটা কথাও যদি বলো খারাপ হবে। তোমার কথা এতক্ষণ ধরে শুনছি। ময়নার রেশ এখনো মিটে নাই, সে আরো চুমু খাবে। আমি চুমু খাবো।
আমি না করছি এখন আর না, না হয় আবার থাপ্পড় দিব যদি আমার কথা না শোনো। না না, আমি শুনি তো। এখন লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকবে, আমি মাথায় পানি দিব। ময়না চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো শুয়ে আছে। আকাশ বেশ কিছুক্ষণ মাথায় পানি ঢালে, পরে মাথা মুছে দিয়ে বিছানায় শুয়ে দেয় আর পানির বালতিটা ওয়াশরুমে রেখে চলে আসে। ময়না লক্ষ্মী মেয়ের মতো শুয়ে আছে। আকাশ গিয়ে ময়নার পাশে শুয়ে পড়ে আর মাথায় হাত দিয়ে রেখে দেখে না, মনে হচ্ছে জ্বরটা একটু কমেছে। আমার শীত লাগছে। কাঁথা দিয়ে ময়নার শরীর মুড়ে দেয়। আকাশও শুয়ে পড়ে, চোখটা প্রায় লেগে এসেছে। এমন সময় সে অনুভব করে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। পাশে ফিরে দেখে ময়না তাকে জড়িয়ে ধরেছে। আকাশ ময়নাকে নিজের থেকে ছাড়িয়ে নিজের মতো শোয়াতে বৃথার চেষ্টা করছে, কিন্তু না, সে যত ছাড়ানোর চেষ্টা করছে ময়না তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরছে। না পারছে, এভাবেই শুয়ে রইল আকাশ। সকালবেলা কাজের মহিলা আবার ডাকে ঘুম ভাঙলো, তখন দেখে ময়না তাকে তেমন ভাবেই জড়িয়ে ধরে আছে। ময়নাকে নিজের থেকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে নেয়, পরে ময়নাকে আস্তে আস্তে ডাকে। ময়নার ঘুম থেকে উঠতেই পারছে না, মাথা যেন তার ভার হয়ে আছে। মনে হচ্ছে মাথার মধ্যে পাথর দিয়ে কেউ চাপা দিয়ে রেখেছে। তারও কষ্ট করে উঠে ফ্রেশ হয়ে নেয়। রাতের কথা কিছুই মনে নেই তার। ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ হাতে কি একটা নিয়ে দাঁড়িয়ে আছে। ময়না এখানে চুপ করে বসো, খাট দেখাই দিয়ে। ময়না লক্ষ্মী মেয়ের মতো গিয়ে বসে পড়ে। সে একদিনে বুঝে গেছে আকাশের রাগ সম্পর্কে। সে জানে আকাশ যা বলে তাই করে, না হয় থাপ্পড়। বাবার দরকার নেই, কথা শোনাই ভালো। আকাশ বাটিতে করে দুধ আর পাউরুটি নিয়ে আসছে। ময়না চুপ করে বসে আছে আর আকাশ ময়নাকে খাইয়ে দিচ্ছে। এখন কেমন লাগতেছে তোমার? একটু ভালো, তবে মাথাটা অনেক ভার হয়ে আছে। মনে হয় কেউ মাথায় পাথর দিয়ে চাপা দিছে। আচ্ছা, রাতে কি কিছু হয়েছিল? কই না তো, কিছু হয় নাই, কি হবে? কথাটা চেপে যায়। না, আমার মনে হয় রাতে কিছু একটা হয়েছে, তাই বললাম। আকাশ খাওয়ানো শেষ করে শুনো, কাপড় চেঞ্জ করবা না, যেমন আছো তেমনটাই থাক। 5 মিনিট, আমি আসতেছি। তারপর আমি তোমাকে নিয়ে তোমার সেই পল্লীতে যাব। আকাশের মতে তার পিএকে ফোন করে কিছু একটা বলে দেয়। পিএও ঠিক জায়গায় পৌঁছে যায়। আকাশ ময়নাকে নিয়ে সেই নষ্ট এলাকায় রওনা দেয়। আকাশ গাড়ি ড্রাইভ করছে, ময়না পাশে বসে আছে। আচ্ছা, আজকে কি আমি আবার রাতে আপনার পাশে যাব? যাবা, কিন্তু সারা জীবনের জন্য। ময়নার কিছু বুঝে আসতেছে না, কি বলে এই লোক। পৌঁছে গেছে তারা। গাড়ি থেকে নেমে আকাশ যাও, কাপড় চোপড় যা আছে সব প্যাক করে নাও। কেন? সব কাপড় চোপড় প্যাক করব কেন? কারণ আজ থেকে তুমি সারা জীবন আমার বাসায় থাকবে। আমি তোমাকে একেবারে এখান থেকে নিতে এসেছি। কি বলতেছেন এসব? আমি সারা জীবন আপনার বাসায় কেন থাকব? আমি পতিতা, এইটাই আমার স্থান। আর আপনার ভবিষ্যৎ আছে, আপনি বিয়ে করবেন, সংসার করবেন। কিন্তু এখন যদি আমার মতো পতিতাকে নিয়ে আপনার ঘরে রাখেন, আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আর লোকে নানান কথা বলবে। দুঃখিত, আমি কোথাও যাব না। এখানে থাকবো বলে রুমে চলে যায়। ময়নার কথা শুনে আকাশের রাগ উঠে যায়। গায়ের সমস্ত পশমর গোড়া দিয়ে যেন রাগের বিন্দুকণা বের হচ্ছে। আকাশ নাজু খালার কাছে যায় আর সমস্তটা বলে সে ময়নাকে ওখান থেকে নিয়ে যেতে চায়। এই নোংরা শহরে সে আর ময়নাকে রাখতে চায় না। আপনার যত টাকা লাগে আমি দিব, কিন্তু তার বিনিময়ে আমার ময়নাকে চাই। সবই বুঝলাম, কিন্তু দেখেন এইখানে ময়নার সবচাইতে চাহিদা বেশি, আর সে সবার থেকেই সুন্দর বেশি। তারে দিলে ব্যবসা আমার শেষ হইয়া যাইব। আপনার ব্যবসার কিছুই হবে না। আপনাকে আমি এত টাকা দিব যে সারা জীবন কিছু না করে বসে বসে খেতে পারবেন। আকাশ মোটা অঙ্কের একটা ডোনার অফার করে। মনে মনে ধুর, এক ময়না গেলে কত ময়না আসবে, আর যা টাকা অফার করছে তাতে আমার এই ধান্দা না করলেও দিন সুন্দরভাবে কাটবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ময়না যদি রাজি না হয়? এতগুলো টাকা দিলাম, তাও যদি আপনি ময়নাকে রাজি করাইতে না পারেন তাহলে কি হবে কি?
আচ্ছা দাঁড়ান, আমি ময়নারে রাজি করাইতেছি। বলে নাজু খালা ময়নার কাছে। ময়না, তোর লগে আমার কিছু কথা আছে। আমি জানি অমনি কি কথা কইবেন, কিন্তু আপনি ভালোই জানেন আমার মা এই জায়গায় পতিতা ছিল, আল্লাহ তারে নিয়ে গেছে। আর আমার জন্ম এই নষ্ট শহরে, আর আমার পেশা হাজার মানুষের সাথে বিছানায় শোয়া। আমার শরীর কারোর একার না। আর তার থেকে বড় কথা, মা মারা যাওয়ার পর আপনারাই আমারে লালন পালন করছেন। আর আমার মিতা ময়না, সে সারা জীবন আমার লগে বন্ধুর মতো ছিল। আমার ভালো খারাপ সে দেখছে, আমার শরীর খারাপ লাগলে সে সার্ভিস দিছে। আমি এই সবাইরে ফালাইয়া এই পল্লী থেকে একা চইলা যামু, তা কখনো সম্ভব না। এইটাই আমার বাড়ি, এইটাই আমার আসল ঠিকানা। দেখ ময়না, আমি সব বুঝি, কিন্তু একটা জিনিস কি জানোস, কখনো সুযোগ পাইলে হাতছাড়া করতে নাই। আর লোকটা তোরে ভালোভাবে রাখবো। আমি লোকটার চোখে তোর লাইগা টান দেখছি, হয়তো লোকটা তোরে ভালোবাসে। তুই যা, আমি তোরে কইলাম, তোর জীবন সুন্দর হইব অনেক। না, আমি যাবো না, কইছি যাবো না। থাক, কি আর করান, না যাইলে তোর আর জোর করতে পারুম না। নাজু খালা রুম হয়ে বের হয়ে বলে। স্যার দেখেন, আমিও চাইছি ময়না আপনার লগে যাক, কিন্তু সে রাজি হয় নাই। আপনি চাইলে যান। ইতিমধ্যে আকাশের পিএ চলে আসছে। স্যার, কাজ হয়েছে কি? না, তোমাকে যা যা বলেছি তা এনেছো তো? হ্যাঁ স্যার, সব এনেছি। আপনি গিয়ে গাড়িতে বসুন, আমি আসছি। পিএ গিয়ে গাড়িতে বসে। আকাশ নাজু খালাকে বলে। আপনার টেনশন করতে হবে না, ওরে কিভাবে রাজি করাইতে হয় আমার জানা আছে। বলে রুমে যায়। আকাশ ময়নার রুমে যায়। তোকে ভালোই ভালোই বলছি, রুম থেকে বের হয়ে আসবি, নয় খারাপ হবে। আকাশের রাগ যেন অতি মাত্রায় উঠে গেছে। ইতিমধ্যে তুই তুকারি শুরু করে দিয়েছে। না, আমি যাব না। আকাশ ময়নার দিকে তেড়ে যায়। ময়নার পাশে একটা কাচের বোতল ছিল। ময়না সেটা ভেঙে ফেলে আর এক টুকরো হাতে নিয়ে। দেখেন, আমি যাবো না, বাস যাবো না। আপনি যদি আমারে জোর করেন তাহলে এই কাছের টুকরাটা গলায় বসাই দিমু। আকাশের রাগ যেন আরো চরম মাত্রায় উঠে গেছে। আকাশ খপ করে ময়নার হাতটা ধরে ফেলে আর জোর করে কাচের টুকরোর হাত থেকে নিয়ে ফালায় দেয়। আর ময়নার গালে ঠাস ঠাস করে লেগে দেয়। এর মধ্যে কয়েকটা থাপ্পড় বসায় দেয়। ময়না তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় আর কান্না করে দেয়। থাপ্পড়টা খুব জোরে মারছে আকাশ। ঠোঁট কেটে গেছে ময়নার। মুখে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আকাশ সেই অবস্থায় আবার তেড়ে গিয়ে ময়নার গলা সজোরে চেপে ধরে। তোর খুব পাকনা গজাইছে, হ্যাঁ? আমার কথার উপর কথা বলো জানোয়ার। তুই যাবি না, তোর ঘাড় যাবে। তোরে ভালো করে বলছিলাম, তোর কথা কানে যায় না। এখন আঙ্গুলটা বাঁকাইতে হবে। তোরে এক কাপড়ে আমি এখানে নিয়ে যাব। গলা ছেড়ে দিয়ে ময়নাকে কোলে তুলে নেয় আর রুম থেকে বের হয়ে আসে। ময়না ছুটাছুটি করছে নামার জন্য, কিন্তু আকাশের শক্তির সাথে সে পেরে উঠছে না। ময়না না পারতে চুপসে যায়। আকাশ কোলে চুপ করে আছে। আকাশের পিয়ে গাড়ির দরজা খুলে দেয়। আকাশ ময়নাকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। ময়না চুপ করে আছে, কোনো কথা নাই। আর আকাশের তো মাথা ভরা রাগ উঠে আছে। বাসায় পৌঁছে যায়। নামো গাড়ি থেকে। ময়না গাড়ি থেকে নামে। আকাশের পিএকে বলে দেয় সে আজকে অফিসে যাবে না। সে যেন ম্যানেজারকে বলে সবটা দেখে রাখে। আর আকাশ যাওয়ার আগে পিএকে বলে কিছু কাপড় চোপড় কেনাকাটা করতে ময়নার জন্য। পিএ সব ঠিকঠাক কেনাকাটা করে আনে। আকাশ তাকে বলে সেগুলো ঘরের ভিতরে নিয়ে যেতে। আর আকাশ ময়নার হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। আর ময়নাকে বিছানার উপরে ছিটকে মারে আর রুমের দরজা আটকে দেয়। রুমে ঢুকে এবার বল, কি বলবি? তোর খুব সাহস বাড়ছে, হ্যাঁ? খুব সাহস তোর, আমার কথার উপরে কথা বলস। তখন নাজু খালাকে কি বলছস? কি মনে হয় তোর আমি কিছুই জানতে পারবো না?
তুই সবার সাথে বিছানায় নগ্ন হয়ে শোয়ার পণ্য কারোর একার প্রপার্টি না। আকাশ নিজের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। ময়না জড়সড় হয়ে বিছানায় পড়ে আছে আর গিয়ে ময়নাকে চাপটে ধরে। তোর খুব শখ না হাজার লোকের সাথে বিছানায় শোয়ার? দাঁড়া, তোর শখ আমি মিটাচ্ছি। ময়নার হাত দুইটা নিজের হাত দিয়ে বিছানায় চেপে ধরে রাখছে। আকাশের হাতটা এত জোরে চাপ দিয়ে ধরেছে যে ব্যথায় ময়নার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তাও আকাশের রাগ কমছে না। আকাশ তার মনোকামনা পূরণ করে তারপর ময়নাকে ছাড়ে আর বিছানা ছেড়ে উঠেও যায়। তুই আজ থেকে এই ঘরেই থাকবি। আমার অনুমতি ব্যতীত ঘর থেকে এক কদমও বের করবি, তোর জন্য সেটা মঙ্গলকর হবে না। বলে রুম থেকে বের হয়ে যায়। ময়না এখনো বিছানায় পড়ে আছে। এমনিতে রাতে জ্বর আর এখন আবার আকাশ। মানুষটাকে যত ভালো মনে করতাম, মানুষটা ততটাই নিকৃষ্ট। মন বলতে কিচ্ছু নাই পাষাণটার। ময়নায় উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই। তারপরেও বহু কষ্টে ফ্রেশ হয়ে আসে। ইতিমধ্যেই কাজের মহিলা আপা রুমে ঢুকে হাতের খাবার নিয়ে, ম্যাম ধরেন, এইগুলো খেয়ে নেন। স্যার বলে গেছে এই আপনারে যাতে কিছু খাওয়াই দেই। না, আমি খাবো না। আপনার স্যারকে খাইতে বললেন আসলে। আমার লক্ষ্মী বোনটা, প্লিজ আপনি আমার কথাটা শুনে। স্যার যদি এসে দেখে আপনি কিছু খান নাই, পরে আমাকে সহ বকাবাজি করবে। না, আমি খাবো না, বলছি খাবো না। আচ্ছা, আপনার খাইতে হবে না, আমি খাইয়া দিচ্ছি, প্লিজ না কইরেন না। বলে মুখের সামনে খাবারের লোকমা ধরে। না হয় আজকে আমার কপালে শনি আছে। ময়না আর না করতে পারল না। কাজের মহিলা নিজের হাতে ময়নাকে খাওয়াই দিচ্ছে। ম্যাম, আপনারে একটা কথা কই, স্যারের না অনেক রাগ। আজকে যখন আপনারে নিয়ে আসছে তখন আমি বুঝেছি কোনো সমস্যা হয়েছে। খুব রেগেছিল স্যার। আর স্যারের যখন রাগ ওঠে কেউ তারে দমাইতে পারে না। আর স্যারের মনে অনেক কষ্ট, কেউ যদি তার মনে জায়গা করে নিতে পারে, তার কষ্টগুলো ভাগ করে নিতে পারে, তাহলে স্যার তাকে মাথায় তুলে রাখে। বিশ্বাস করেন, স্যারের যত রাগ তার থেকে কয়েকশো গুণ বেশি তার মনে ভালোবাসে। স্যারের মনে যে একবার জায়গা করে নিতে পারে, তার আর কিচ্ছু করার দরকার নেই। হইছে, আর বলতে হবে না। ওই মানুষটা একটা পাষাণ। তার সারা শরীর জুড়ে শুধু হিংস্রতা আর কিছুই নাই। আমি জানি আপনার হয়তো এখন আমার কথা বিশ্বাস হইতেছে না। দেখবেন এমন একটা সময় আসবে আপনি আমার কথা সত্যতা ওই দিন বুঝবেন। ইতিমধ্যে আকাশ ঘরে ঢুকে। আপা কই আপনি? সে কিছু খাইছে? হ্যাঁ খাইছে, কিন্তু অনেক কষ্ট করে খাওয়াইতে হইছে। পিয়ে যেই কাপড়গুলো কিনে এনেছে সেগুলো থেকে এক স্যুট কাপড় নিয়ে রুমে ঢুকে দেখে ময়না মন মরা হয়ে রুমে বসে আছে। এই নাও, এগুলা পড়ে নাও। না, আমি পরবো না। দেখ, আমি সেই সময় এর জন্য সরি। মাপ চাই, নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তাই রাগের মাথায় কী সব করে ফেলছি। আর তুমি যদি ভালোই ভালো এসে পড়তা তাহলে কিন্তু এত কিছু হতো না। প্লিজ এবার কাপড়গুলো চেঞ্জ করে নাও। ময়না কিছু বলে না। আকাশের দেওয়া কাপড়গুলো হাত থেকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর ইতিমধ্যে আকাশের মোবাইলে একটা ফোন আসছে। মোবাইল স্ক্রিনে নাম্বারটা দেখে মেজাজটা খারাপ হয়ে যায়। তাও শান্ত মাথায় ফোনটা রিসিভ করে সালাম দেয়। হ্যালো মা, আসসালামু আলাইকুম। আকাশের মা ফোন করেছে, মানে তার বাবার বর্তমান ওয়াইফ, কিন্তু আকাশের আপন মা মারা গেছে অসুস্থতার কারণে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এমন কেমন আছি সেটা আপনার না জানলেও চলবে। আর আপনি তো কোনো কারণ ছাড়া ফোন করেন না। ফোন করার পিছনে কোনো না কোনো কারণ থাকে আপনার, সো কারণটা বললে ভালো হয়। আকাশ, তুমি বরাবরের মতোই জেদি রয়ে গেছো। তোমার স্বভাব একটুও পাল্টায়নি। আর তোমার ভালো থাকার উত্তর না হয় দিলে না, কিন্তু আমি কেমন আছি সেটা জানতে চাইবে না? সেটা জানার প্রয়োজন মনে করি না। সো যা বলতে ফোন করেছেন সেটা বলুন। আকাশ, তুমি অভিনয়ী রয়ে গেছো। আর হ্যাঁ, যেটার জন্য ফোন করলাম, শুনলাম তুমি নাকি বাড়িতে কোনো মেয়েকে নিয়ে উঠেছো, তা আবার প্রস্টিটিউট।
বাহ, এটাও পৌঁছে গেছে আপনার কান অবধি। সেটা আমি না, পাড়ার অনেকেরই কানে পৌঁছে গেছে এই খবর। হ্যাঁ, তো কি হয়েছে? উঠেছি। আকাশ, তোমার একটাবার আমাদের কথা, আমাদের সম্মানের কথা অন্তত ভাবা উচিত ছিল। হয়েছে, আর বলতে হবে না। কাকে বলছেন সম্মানের কথা? আপনার আছে সম্মান? মাটা মারা যায় আমার অনেক কষ্টে। মা জীবিত থাকাকালীন বাবার সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল। মা কোনোদিন প্রতিবাদ করেনি। আর আপনাদের এই অবৈধ সম্পর্ক সারা দুনিয়ার মানুষ জানতো। সবাই মুখে বলা বলি করলেও আমার মা কোনোদিন কোনো কিছু বলেনি আপনাদের। বরাবরের মতোই বাবাকে ভালোবেসে গেছে, সম্মান করে গেছে। কিন্তু মা মারা যাওয়ার সপ্তাহখানেক পরে বাবাকে নির্লজ্জের মতো বিয়ে করে বসেন। মায়ের শোকের তখনও রেশ কাটেনি, অথচ বাবার গলায় ঝুলে পড়লেন। তখন আপনাদের সম্মান কোথায় ছিল? দেখো আকাশ, আমার কিছু বলা নেই, তবে মা হিসেবে তুমি আমাকে বলতে পারতে কথাগুলো। তোমার যাকে নিয়ে ভালো লাগে থাকো, আমার কোনো আপত্তি নেই। আর একটা কথা মনে রেখো, তোমরা দুই ভাই আমাকে মা হিসেবে মেনে নিতে না পারলেও বরাবরের মতো তোমাদের আমি সন্তানের মতো মনে করি। শেষে একটা কথা বলি, যাই করো অন্তত আমাদের জানিয়ে করো। ভালো থেকো, বাই। ফোন কেটে দেয় আকাশ। ফোনটা পকেটে রাখবে এমন সময় দেখে ময়না পিছনে দাঁড়িয়ে আছে। আহ, ময়না কিছু শুনলো না তো? আমার ঘরোর ব্যাপারে আমার ফ্যামিলি ছাড়া বাহিরে তেমন কেউ জানে না। তুমি কখন বের হলে ময়না? কোনো কথা নাই। চুপ করে বারান্দায় চলে যায় চুল আঁচড়াতে আঁচড়াতে। আকাশও তার পিছনে পিছনে বারান্দায় যায়। ময়নার ঘাড়ের একপাশে বেয়ে চুলগুলো নামিয়ে দিয়ে ময়নায় দাঁড়িয়ে আছে। আকাশ পিছন থেকে গিয়ে ময়নার কোমর জড়িয়ে ধরে আর ময়নার ভেজা চুলে মুখ গুজে দেয়। আকাশ ময়নার ভেজা চুলে ঘ্রাণ নিতে ব্যস্ত, কিন্তু ময়নার কোনো রেসপন্স নাই। ময়না ঠায় সেভাবেই দাঁড়িয়ে আছে। এই কি হয়েছে তোমার? কোনো কথা বলছো না কেন? তোমার কি জড়িয়ে ধরাতে অসুবিধা হচ্ছে? ছেড়ে দিব তোমাকে। ময়নার কোনো রেসপন্স নাই। এই মেয়ে, কথা বলো না কেন? কি বলবো? তোমাকে কি জিজ্ঞাসা করেছি? আমার কিছু বলার নেই। বলার নেই কেন? আমি তো তোমায় জড়িয়ে ধরেছি, তাই তোমার এই তো বলার অধিকার আছে। আমার কোনো অধিকার নেই, আর বলতেও চাই না। অধিকার থাকলে এভাবে আমার উপরে হুকুম খাটাতেন না। তুমি এখনো আমার উপরে রাগ করে আছো? না, রাগ কেন করব? আর আমার রাগ করা আর না করা কারোর কাছে কোনো মানেই রাখে না। ময়নাকে ছেড়ে দেয় আর বলে, রাগ করো, সমস্যা নেই। বিকালে রেডি হয়ে থাকো, তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। বলে বারান্দা থেকে চলে যায়। দুনিয়ার মানুষগুলো কি আজীব ধরনের, কখন কি চায় বোঝাই মুশকিল হয়ে ওঠে। আকাশ সারাটা সময় বাহিরে ছিল। বিকাল বেলা এসে দেখে ময়না এখনো বসে আছে, রেডি হয় নাই। ময়না, তোমাকে আমি কি বলে গিয়েছিলাম? মনে নাই। বলে গিয়েছিলাম না বিকেলে ঘুরতে যাব? ভুলে গেছি। আকাশের পিয়েকে দিয়ে অনেকগুলো শাড়ি কিনিয়েছে, সেখান থেকে একটা বের করে এই নাও, যাও রেডি হয়ে নাও। শাড়িটা হাতে নিয়ে আচ্ছা। আকাশ জানে ময়নার ইচ্ছে করে রেডি হয়নি। আর আকাশ ভালো করেই লক্ষ্য করে যে ময়না তার সাথে গা ছাড়া কথা বলে। হয়তো আমার সাথে কথা না বললেই সে বাঁচে। মেয়েটাকে ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিনই ভালো লাগে। এটা কি ভালোবাসা কিনা জানি না, তবে কেন জানি মনে হয়েছিল মেয়েটা আমার কষ্টের ভাগ বহন করতে পারবে। হয়তো আমি ভুল ভেবেছিলাম। আর সমস্যা নেই, তুমি কথা বলতে চাও না বলো না, কিন্তু আমি আমার মতো বলে যাব। দেখবো কত সময় এভাবে থাকো। ময়না একটু পরে রেডি হয়ে আসে। ময়নাকে দেখে হাসি যেন আটকে রাখতে পারতেছি না। শাড়ি পরেছে নাকি অন্য কিছু পরেছে কে জানে। মনে হচ্ছে যে শাড়িটা শুধু কোনো রকমে গায়ে মুড়িয়ে বের হয়ে আসছে। এই, এটা কি পরছো? কেন শাড়ি? শাড়ি সেটা আমিও জানি, কিন্তু এইভাবে কেউ শাড়ি পরে? হ্যাঁ, পাগল। এই, একদম হাসবেন না। আমি শাড়ি পরতে পারি না। আর মনে মনে বলে, বজ্জাত ব্যাটা, দেখিস তোর বউ তোকে রেখে চলে যাবে। বউ হারাবি তুই, বউ। বজ্জাত কুমড়া। দেখি এদিকে আসো, আমি ঠিক করে দিচ্ছি। ময়না শাড়িটা ধরে আকাশের সামনে যাবে এমন সময় শাড়ির উপরে পাড়া পড়ে হুমড়ি খেয়ে পড়ে যেতে নেয়। আর আকাশ তাকে ধরে ফেলে। মানুষকে বকা দিলে এমনটাই হয়। কই, আমি আপনাকে বকা দিচ্ছি?
মনে মনে ময়না বলে, বজ্জাত লোকটা কি করে জানলো আমি ওনাকে বকা দিছি? কোনো জাদু টাদু জানে নাকি? আল্লাহ জানে যে মনের কথা পড়তে পারে। ময়নার শাড়িটা ঠিক করে দিয়ে বলে, চলো এবার ওকে। ময়না চুপ। এই ওয়েট, কিসের জানি একটা কমতি লাগতেছে তোমার চেহারায়। হ্যাঁ, খুঁজে পেয়েছি, তুমি দাঁড়াও, আমি আসছি। দৌড়ে নিচে যায়। আপা, আপনার কাছে ঠিক আছে? কপালে দেয় যে। ভাইজান, আপনি টিপ দিয়ে কি করবেন? আরে ময়নাকে পড়াবো। ভাইজান, আছে, দাঁড়ান, ব্যাগ থেকে বাহির কইরা দিতাছি। আকাশ টিপটা নিয়ে দৌড়ে আবার রুমে আসে আর টিপটা ময়নার কপালে পরায় দেয়। এবার হয়েছে, চলো, একদম পরি লাগতেছে। ময়না মনে মনে বলে, বজ্জাত লোক পাম দেওয়ার ক্ষেত্রে 1 নাম্বার। গাড়ি নিয়ে বের হয় আকাশ। আকাশের গাড়ি ড্রাইভ করতেছে আর ময়না পাশের সিটে বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। আকাশ টুকিটাকি কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু ময়নার কোনো কথাই বলছে না। আকাশ একটা পার্কের সামনে গিয়ে গাড়ি সাইড করে নেমে পড়ে। আকাশ আর ময়না পার্কের ভিতরে ঢোকে। ময়না, পার্কটা অনেক সুন্দর না? ময়না কিছু বলে না। বেশ কয়েকটা সময় দুজনে পার্কের মধ্যে হাঁটাহাঁটি করে। ময়না, চলো এবার বের হওয়া যাক। এত সময় ধরে ময়না এক শব্দও কথা বলে নাই। পার্ক থেকে বের হবে এমন সময় দেখে আকাশের কিছু ফ্রেন্ড পার্কে ঢুকেছে। আরে আম্মা, তুই এইখানে? কতদিন পর দেখা। আকাশের ফ্রেন্ড থেকে একজন, হ্যাঁ রে, অনেকদিন পর দেখা। কেমন আছিস তোরা? ভালোই। কিরে, মালটা কে রে? তুই বিয়ে করলি কবে? শালা দাওয়াতটা আর দিলি না। অত্যন্ত একবার তো ফোন করে বলতে পারতি। দূর, না রে, তেমন কিছুই না। আর বিয়ে করলে তোরা বলতে পারতি না। তোদেরকে না জানিয়ে কিছু করব না। আকাশের ফ্রেন্ড হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বলার সময় সবাই এমন ভাবেই বলে, কিন্তু করার সময় কিভাবে ঝামেলা কমাবে সেটা ভাবে। অনেকটা সময় আকাশ তার ফ্রেন্ডের সাথে কথা বলে। তারপর, আচ্ছা তোরা থাক, পরে কথা হবে বলে পাশে ফিরে দেখি ময়না নেই। গেল কোথায় মেয়েটা? চলে গেল না তো কোথাও, না বিপদে পড়লো কে জানে। অনেকটা সময় ময়নাকে খুঁজলাম, ময়না কোথাও নাই। চোখটা যেন লালচে হয়ে আসছে। চোখের কোণে অনুভব করলাম ফুলকা জল জমা হয়ে আছে। হঠাৎ পার্কের একটা কোনায় দেখি ময়না একটা বাচ্চা মেয়েদের সাথে দৌড়াদৌড়ি করে খেলতেছে। ও আল্লাহ, মনে যেন শান্তি পেলাম। আমি ময়নার কাছে গিয়ে, এই মেয়ে, কোথায় গিয়েছিলে তুমি? এতক্ষণ মনটা যেন হাসি খুশি ছিল। আমি ডাক দেওয়াতে বেজার হয়ে গিয়েছে। আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? হ্যাঁ। ময়না চুপ, কোনো কথা নাই। আকাশ চলো বলে ময়নার হাতটা ধরে হাঁটা দেয়। প্রায় অনেকটা রাত হয়ে গেছে। আকাশ ময়নাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। কি খাবা? আমি কিছু খাবো না। খাবে না বললেই হলো নাকি? অনেকটা সময় হয়ে গেছে, ঘর থেকে বের হয়েছে, এখনো কিছু খাইনি। আকাশ নিজের মতো করে দুজনের জন্য খাবার অর্ডার করে। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়। ময়না, তুমি একটু দাঁড়াও, আমি আসছি বলে দোকানে গিয়ে একটা সিগারেট ধরায়। এমন সময় কিছু বাজে ছেলে পেলে ময়নার সাথে খারাপ আচরণ শুরু করে। এই চলো না, মাস্তি করি, চলো না একটু সুখ দিবি আমাদেরকে। ময়নার গায়ে হাত দেয়। আকাশ এসে দেখে ছেলেগুলো ময়নার গায়ে হাত দিয়ে অসভ্যতামি করছে। আকাশের মাথা বিগড়ে যায়। আকাশ হাতের পাশে একটা কাঠের টুকরোর মতো কিছু একটা পায়, সেটা দিয়ে একটা ছেলের মাথায় সোজা বাড়ি মারে। সাথে সাথে ছেলেটা মাটিতে লুটে পড়ে। তারপর দ্বিতীয় জনকে মারার সাথে সাথেই লাঠিটা ভেঙে যায়। তারপর একটা ছেলে দৌড়ে আসে আকাশের মারার জন্য। আকাশ তাকে হাত দিয়ে গলা চেপে ধরে, কিন্তু হঠাৎ কেউ একজন আকাশকে পিছন থেকে ছুরি মেরে দেয় আর তাড়াতাড়ি পালিয়ে যায়। ময়না দৌড়ে আসে আকাশের কাছে, আর আকাশের পিঠ থেকে অনবরত রক্ত ব্লিডিং হচ্ছে। আকাশের এই অবস্থা দেখে ময়না চিৎকার করে কান্না করে দেয়। এই কি হয়েছে? আপনার কথা বলেন, কথা বলতেছেন না কেন? প্লিজ কথা বলেন। এই কথা বলেন না। আকাশ চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে, দুনিয়াদারি অন্ধকার লাগতেছে তার। মনে মনে বলে, এখন কেন কান্না করতেছো? আমি তো তোমার কেউ হই না। আরো না বলে থাকো কথা।
সারাদিন আমি তোমার সাথে কথা বলার জন্য চাইছি, কিন্তু কথা বলো নাই। কিন্তু এখন আমার কাছে অবশিষ্ট আর কোনো শক্তি নাই যে আমি তোমার সাথে কথা বলবো। কিন্তু এখন তুমি আমাকে জোর করতেছো কথা বলার জন্য। ময়না বাচ্চা মেয়ের মতো কান্না করেই যাচ্ছে। আকাশের কাছে কথা বলার শক্তি নাই। সে অনুভব করে কার কোলে তার মাথা, এরপর আর কিছুই মনে নাই। দুদিন পর সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। চোখ খুলে দেখে আকাশের বাবা তার পাশে বসে আছে, আর তার ছোট ভাই রোহান মাথায় হাত দিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে। কিন্তু সে কোথাও ময়নাকে দেখতে পাচ্ছে না। আকাশের জ্ঞান ফিরে দেখে আকাশের বাবা, কিরে এখন কেমন লাগছে? আকাশ আস্তে আস্তে চোখ খুলে, হ্যাঁ বাবা ভালো। আর রোহান দৌড়ে আকাশের কাছে আসে, তাই তোর এই অবস্থা কে করলো? একবার খালি নামটা বল, দেখ আমি ওদের কি হাল করি। আরে রোহান ছাড় না এসব, আগে বল তোরা কখন এলি আর তোদের খবর কে দিল? কি আবার তোর অফিসে পিএ ফোন দিয়ে সব বললো, তারপর আমি আর বাবা চলে আসলাম। মাও আসতে চেয়েছিল কিন্তু আমরা না করেছি। রোহান একটা মেয়ে ছিল আমার সাথে, সে কোথায়? সে এখানে ছিল, একটু আগে কোথায় যেন গিয়েছে। তোর মা বাসায় একা, আমার যেতে হবে। আমি তোর মাকে নিয়ে তোর বাসায় আসব। রোহান তুই থাক, ওকে? তার কোনো দরকার পড়বে না, রোহান থাকলেই হবে। তোর যেমনটা ভালো কোনো চিনতে পারলি না, ঘৃণার চোখে দেখিস সর্বদা, কিন্তু সে তোকে বরাবরের মতোই ভালোবাসে। ওই মহিলাকে নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই, তাই কথা বাড়ালাম না। বাবা চলে গেল, রোহান কেবিনে একা। ভাইয়া কাজটা ঠিক করলি না, বিয়ে করে নিলি, বাবা মাকে বলিসনি। ভালো কথা, অন্তত আমাকে একটাবার বলতে পারতি। মায়ের মতো আমাকেও তুই এতটা ঘৃণা করিস? আরে তেমন কিছুই না রে ভাই, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। ভাই থাক, আর বলতে হবে না। আমি নিজের চোখে দেখেছি মেয়েটা এই 2 দিন যাবার কি না কি করেছে। এক ফোঁটা ঘুম পর্যন্ত যায়নি, সারাক্ষণ তোর পিছনেই লেগেছিল। আর এমনটা শুধু একটা স্বামীর জন্য তার স্ত্রী করতে পারে না, ময়নার আসল পরিচয় ওকে দেওয়া যাবে না। ভাই দেখ কিভাবে কি হয়ে গেছে, বুঝে উঠতে পারি নাই। ভাই রাগ করিস না। আচ্ছা যা, রাগ করলাম না, কিন্তু ভাবি কই, আমাদের সাথে পরিচিত করিয়ে দে। ইতিমধ্যেই ময়না কেবিনে আসে। ময়নাকে দেখে বড় সড়ো একটা শক খেলাম। এই 2 দিনে কি হাল করেছে মেয়েটা, নিজের চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হচ্ছে নেশা করে এসেছে। এমন দেখাচ্ছে তাকে। ময়না আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে তাড়াতাড়ি আমার কাছে আসে। কেমন লাগছে এখন আপনার? ভালো। আর ময়না শুনো, এ হচ্ছে আমার ছোট ভাই। ভাবি আমি আপনার হাজব্যান্ডের ছোট ভাই, আপনি কিন্তু দেখতে সেই কিউট। ময়না রোহানের কথাগুলো যেন সব মাথার উপর দিয়ে গেল। ভাবি মানে? আরে ভাইয়ার বউ মানে তো আমার ভাবি, তাই না? ময়না কিছু বলতে যাবে, তার আগেই আকাশ ময়নার হাত চেপে ধরে। আরে রোহান বিয়ে করেছে কিছুদিন হয়েছে, ও এখনো এসবে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। পরে তোরা ভাবি আর দেবর আলাপ করিস, এখন চুপচাপ। ময়না এবার আরো বড় একটা ঝাটকা খেলো। একটু পর ডক্টর এসে সব চেক আপ করে বলল উনি এখন সুস্থ আছে। আপনারা চাইলে বিকেলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন ঘাটা এখনো শুকায়নি, সেদিকে একটু সাবধানে থাকবেন। ডক্টর চলে গেল আর আকাশের রিলিজ করে বিকালে বাসায় আনা হলো। আর রোহান এসেছে শুনে কাজের মহিলা আপা তাড়াতাড়ি করে রুম গুছিয়ে দিল। রোহান রুমে গিয়ে রেস্ট করছে, আকাশের রুমে শুয়ে দিয়ে। ময়না পাশে বসে আছে। একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলো। তখন রোহান ভাইকে এইসব কি বললেন? বউ, ভাবি, এইসব কি? এইসব তুমি বুঝবে না, তোমাকে একটা জরুরি কথা বলার আছে। কি? দেখো কি সেটা আমি জানি, আর তোমার আর আমার সম্পর্ক কি সেটা আমরা দুজন জানি, কিন্তু আমার ছোট ভাই রোহান আর বাহিরের কেউ এই বিষয়ে অবগত না। কিন্তু তুমি সবাইকে বলবে তুমি আমার ওয়াইফ। ময়না যেন রীতিমতো বড়সড় ধরনের আরো একটা শক খেলো। কেন? আমি এটা কেন বলতে যাব? কারণ আমি বলেছি তাই। না, আমি পারবো না সবাইকে ঠকাতে। আর আপনি এটা ভুলে যাবেন না আমি কে বা কি আমার পেশা। আর এই মিথ্যা পরবর্তী সময়ে আপনার লোকসান করবে। তোকে এত কথা কে বলতে বলছে? বলে ময়নার কোমরে হাত দিয়ে জোরে একটা হ্যাচকা টান দেয়, আর ময়নার মুখটা একদম আকাশের মুখের সামনে নিয়ে আসে। ময়নার গাঢ় নিঃশ্বাসটা এখনো আকাশের মুখে গিয়ে পড়ছে। এই মেয়ে, তুই কি কিছু বুঝিস না? হ্যাঁ, তুই এত কথা কেন বলিস? হ্যাঁ না,
আমি কিছু বুঝি না তো, আর আমার বেশি কথা বলতে ভালো লাগে। চুপ একদম, আর কোনো কথা না। বলে ময়নার মুখের আঙ্গুল দিয়ে ময়নার মুখ বন্ধ করে দেয়। আর আস্তে আস্তে ময়নার ঠোঁটচোড়ার দিকে আকাশ এগোতে থাকে। তারপর ময়নার ঠোঁটচোড়া নিজের দখলে করে নেয়। ময়না চুপসে যায় আকাশের ঠোঁটে উষ্ণতা পেয়ে, আর আকাশকে খামচে ধরে, কিন্তু কোনো খামচে ধরেছে সে নিজেও বলতে পারে না। আকাশ ব্যথায় আহ করে ওঠে। ময়না খেয়াল হয় যে ময়না আকাশের জখম স্থানে খামচে ধরেছে। আকাশের প্রাণ যেন বের হয়ে যাচ্ছে ব্যথায়। সরি, বিশ্বাস করুন, আমি আপনার ওই জায়গায় ইচ্ছে করে ধরিনি, নিজের অজান্তে ধরে ফেলেছি। উফ, আল্লাহ গো, কি ব্যথা! একটু দেখি না কোথায় লেগেছে। আগে বলো সবাইকে, তুমি কি বলবে? তুমি আমার কি বদলো ব্যথায় মরে যাচ্ছে, তারপরে উনি ওনার কথা বলে যাচ্ছে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে দেখি না কোথায় লেগেছে আপনার। উফ, আল্লাহ গো, ব্যথায় মরে গেলাম গো। তাড়াতাড়ি বলো না, ব্যথা লাগতেছে খুব। ওয়াইফ বলবো, ওয়াইফ। এবার তো একটু দেখান প্লিজ, আমার খুব খারাপ লাগতেছে। মাথা নিচু করে মুখটা পুরো কালো করে ফেলেছে। এবার হেসে দেয়, হা হা হা। কই ব্যথা? কোথাকার ব্যথা? সে তো কবেই কমে গেছে। তোমার মায়াবী চেহারাটা দেখে প্রথমে একটু ব্যথা পাইছি, কিন্তু তুমি যখন চিন্তিত হয়ে পড়লে তখন তোমার হতাশগ্রস্ত চেহারাটা দেখে আমার ব্যথা চলে গেছে। এতক্ষণ তো ভং ধরছি যাতে তোমার মুখ থেকে ওই কথাটা বলাতে পারি। ফোননি পোলা কোন হ্যাকার, সত্যি আপনি একটা বদলোক, থাকবো না আর আমি। বলেই রুম থেকে চলে যাবে। এমন সময় আকাশ এক টান দিয়ে তার বুকের নিচে নেয়। পাক্কা 20 মিনিট জয় বাংলা কনসার্ট চলছে, শুধু খাট ভাঙার কার্যক্রম বাকি ছিল। আকাশ অসুস্থতা তা না হলে তাও বাকি রাখতো না। 20 মিনিট পর আকাশ ময়নাকে ছেড়ে দেয়। ময়না আর আকাশ দুজনেই হাঁপাচ্ছে। খুব মজা। বদলো। ময়নার কাপড় গুছিয়ে রুম থেকে বের হয়ে যায়। একটু পর কাজের মহিলা আপা সবার জন্য নাস্তা রেডি করে রোহানের রুমের দিকে আসে, আর আকাশ এটা ময়নাকে দেয়। আপা, আপনি একটু আকাশ ভাইকে নাস্তাগুলো খাইয়ে দিয়েন। ময়না নাস্তা নিয়ে আকাশের রুমে যেয়ে বলে, দেখি উঠেন, একটু নাস্তাগুলো